স্বাধীনতার ৪৫ বছরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি বিশ্বাসের সম্পর্ক। গৌরবময় ইতিহাস সত্ত্বেও রাজনীতি বিমুখ তরুণরা। এমন কোনো দৃষ্টান্ত নেই যেটা দেখে আমার মনে হতে পারে যে হ্যাঁ, সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে। দুর্নীতিগ্রস্ত রাজনীতি পছন্দ করার কোনো কারণ থাকতে পারে না। অনুসরণীয় নেতৃত্বের তাগিদ বিশ্লেষকদের। অনুসরণীয় নেতৃত্বের যথেষ্ট অভাব বাংলাদেশে। ভালো মানুষের রাজনীতি না হলে বাংলাদেশ ৭১ পূর্ব রাজনীতি ফিরে পাবে না। তরুণ প্রজন্মকে সঠিক রাজনীতিটা তাদের কাছে দেওয়া এবং সঠিক নির্দেশনা দিয়ে তাদেরকে উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করলেন বেগম জিয়া। ১০ নাশকতার মামলায় ৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ। প্রশাসন ও সুগার মিল কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই গাইবান্ধায় সাঁওতালদের অধিগ্রহণ করা জমি নিয়ে বিপাকে সরকার, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি। শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি হলেও সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আরও আন্তরিক হবার আহ্বান আদিবাসী ফোরামের। কমিটিকে সহায়তা দেবার পরামর্শ বিশিষ্টজনদের। নতুন একটি হ্যামার যোগ হলেই আরও গতি আসবে পদ্মা সেতু নির্মাণ কাজে। আশা সংশ্লিষ্টদের, মাওয়া ইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। এবং মৌসুমের শুরুতেই নাব্য সংকটে ভোলা থেকে ঢাকা, বরিশাল ও লক্ষ্মীপুরের নৌপথ। ২ বছরের কারণে নানা ঝুঁকি, দ্রুত ড্রেজিংয়ের দাবি সংশ্লিষ্টদের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাক্ষীদের অভিযোগের বিপরীতে দেয়া আংশিক জবানবন্দিতে তিনি এ দাবি করেন। পাশাপাশি সামাজিক ন্যায় বিচার ও মৌলিক অধিকার বিষয়ে আদালতেই অসন্তোষ প্রকাশ করেন তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদীকে জেরা করেন তার আইনজীবীরা। পরে সংক্ষিপ্ত বিরতি শেষে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩২ জন সাক্ষীর দেয়া অভিযোগ বেগম জিয়াকে পড়ে শোনান বিচারক। এরপর আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। বক্তব্যের শুরুতেই নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩২ জন সাক্ষী তার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। তিনি সেই বক্তব্যের আলোকে তাকে আদালত জিজ্ঞাসা করেছেন দোষী না নির্দোষ। তিনি নির্দোষ দাবি করেছেন। উনি বলেছেন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই অনির্বাচিত সরকার ধ্বংস করে দিয়েছে। বেগম খালেদা আরো বলেছেন আজকে সরকার অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষকে দমন করছে, সারা বাংলাদেশকে মিথ্যা হামলা দিয়ে একটা বিশাল কারাগার বানিয়ে ফেলছে। আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার আগে সাক্ষীদের শপথ করানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বেগম জিয়ার আইনজীবীরা। এ নিয়ে ঘণ্টাখানেক যুক্তিতর্ক উপস্থাপন করে উভয় পক্ষ। যদি মামলা চালাতে হয় নতুন করে শপথ দিতে হবে সাক্ষ্য আইন অনুযায়ী, আইনে যা বলা আছে এবং তার সৃষ্টিকর্তা বা গড যেটাই বলেন তার সৃষ্টি তার বা আল্লাহ তাআলার নাম শপথ করে সাক্ষী দিতে হবে। আদেশের এগেনস্টে উচ্চ আদালতে যাব। ফৌজদারি কার্যবিধি এবং এভিডেন্স অ্যাক্টে যে বিধান আছে সেই বিধান মোতাবেক সাক্ষ্য নিয়েছি। সুতরাং এই সমস্ত কথা বলে মামলাকে দীর্ঘায়িত করার, সময় ক্ষেপণ করার কোনো মানে হয় না। তাদের আবেদন নামঞ্জুর করেছেন এবং তারা উচ্চতর আদালতে তো সবসময় দরখাস্ত রেডি করেই রাখেন। আগামী ৮ই ডিসেম্বর আদালত নির্ধারিত পরবর্তী তারিখে আবারও আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা অর্জনের ৪৫ বছরেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি বিশ্বাসের সম্পর্ক। আর এই দুর্বলতায় নানা চড়াই উতরাই পেরিয়েও দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি টেকসই গণতন্ত্র। উল্টো তরুণদের মাঝে দেখা দিয়েছে রাজনীতি বিমুখতা।
বিশ্লেষকরা বাংলাদেশের রাজনীতি লক্ষ্যাভিসারে নয় উল্লেখ করে এই সংকট উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তরিকুল ইসলাম শুরুহের রিপোর্ট। 52 পেরিয়ে 71, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষের অবিরাম লড়াই। স্বাধীনতার পর সে লড়াই কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার, কখনো আবার স্বৈরশাসকের বিরুদ্ধে বর্ম হয়ে সামনে দাঁড়ানোর। বাংলাদেশের মানুষের রাজনৈতিক চেতনায় মুক্তি আর সংগ্রামের শপথ। দেখতে দেখতে পেরিয়েছে অনেকটা পথ। দেশের উন্নয়ন আর মানুষের মুক্তির প্রতিশ্রুতিতে ক্ষমতার পালাবদলও ঘটেছে নানা সময়। তবে গৌরবময় রাজনৈতিক চেতনার উত্তরসূরি হয়েও এখনকার তরুণরা রাজনৈতিক ভাবনা থেকে দূরেই থাকছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে এর সত্যতা মেলে। তরুণরা অবশ্য বলছেন, অনুকরণীয় নেতৃত্ব তৈরি হয়নি বলেই এই শূন্যতা। আই হেট পলিটিক্স কথাটা একটা পলিটিক্যাল ওয়ার্ড। এই কথাটার ভিতরেই রাজনীতি মেশানো। কারণ আমার মনে হয় আমরা আসলে পলিটিক্সটা বুঝি না। এমন কোনো দৃষ্টান্ত নেই যেটা দেখে আমার মনে হতে পারে যে হ্যাঁ, সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে। কেউ কেউ আবার রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও বলেছেন। দুর্বৃত্তায়ন বাড়ছে, দুর্নীতি বাড়ছে, তো দুর্নীতিগ্রস্ত রাজনীতি পছন্দ করার কোনো কারণ থাকতে পারে না। সব সময় যে রাজনীতির খারাপ দিকটাই যে দেখা উচিত তা না, এটার ভালো দিকও অনেক আছে। একটি সর্বাঙ্গ সুন্দর বাংলাদেশ, যেখানে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পৌঁছে যাবে সর্বজনের কাছে, থাকবে না অসাম্য, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচারের, অর্থনৈতিক মুক্তি ঘটবে সকল নাগরিকের। তবে সকল কিছুই প্রতিষ্ঠিত হতে পারে যদি রাজনৈতিক সুপ্রত্যয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, কথামালার নেতৃত্বের কারণেই তরুণরা রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে না। তরুণ প্রজন্মকে রাজনীতির দিকে আকৃষ্ট করতে হলে তাদের সামনে অনুকরণীয়, অনুসরণীয় নেতৃত্ব থাকতে হবে। কিন্তু সেই অনুকরণীয়, অনুসরণীয় নেতৃত্বের যথেষ্ট অভাব বাংলাদেশে। তরুণ প্রজন্মকে সঠিক রাজনীতিটা তাদের কাছে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের ধারণ করতে সাহায্য করা এবং সঠিক নির্দেশনা দিয়ে তাদেরকে উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো। বাংলাদেশের রাজনীতির নানা সংকটের কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা তরুণ নেতৃত্বের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। ভালো মানুষের রাজনীতি না হলে বাংলাদেশ একাত্তর পূর্ব রাজনীতি ফিরে পাবে না। গুণগত পরিবর্তন আনতে ৭২-এর সংবিধানের ৪ মূলনীতিতে ফিরে যাবার কথা বলছেন বিশ্লেষকরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রংপুর সুগার মিল কর্তৃপক্ষ ও গাইবান্ধার প্রশাসন দাবি করছে, সরকারের অধিগ্রহণ করা জমি দখল করে সাঁওতালরা বসতি গড়ে তোলে। সংশ্লিষ্টরা বলছেন, রাতারাতি বা একদিনে সেখানে বসতি গড়ে ওঠেনি। মাস নয়, কয়েক বছরের প্রচেষ্টায় সাঁওতালদের সংগঠিত করে একটি গোষ্ঠী। তাদের মতে, মিল কর্তৃপক্ষ ও প্রশাসন আগে ভাগেই ব্যবস্থা নিলে সরকারকে উদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। অন্যদিকে এমন ঘটনার সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি সচেতন মহলের। ওবায়দুল ইসলামের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার একমাত্র ভারী শিল্প গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল। শ্রমিক, কর্মচারী ও আখ চাষীদের পাশাপাশি ৬০-এর দশকের শুরুতে প্রতিষ্ঠিত এই মিলটির সাথে যুক্ত হয় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। সরকারের পক্ষ থেকে ২০০৪ সালে লে অফ ঘোষণা করা হলে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর গাইবান্ধাবাসীর আন্দোলনের মুখে ২ বছরের মাথায় আবারও মিলটি চালু হয়। স্থানীয় এলাকাবাসী ও সাঁওতালরা জানান, বাপদাদার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি শাকিল আহমেদ বুলবুলকে সভাপতি করে এবং শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে ২০১৪ সালে গঠন করা হয় সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। বুলবুল সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে ১ জুলাই মিলের জমিতে বসতি গড়ে তোলে সাঁওতালরা। কাগজপত্র সংগ্রহ সহ নানা খরচের অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ারও রয়েছে অভিযোগ। জমি আবাদ করছিলাম, ধান গাড়ছিলাম, এর জন্য কিছু টাকা পয়সা আমরা কিছু কিছু করে সঞ্চয় দিছি। শাহজাহানি এই সমস্ত কাগজপত্র সংগ্রহ করছে। বহু কষ্টে লাভের উপর টাকা নেয় ১০,০০০ টাকা দিয়েছি আমি শাহজাহানকে দিয়েছি। এমন পরিস্থিতিতে মিল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অবহেলাকে দুষছেন মিলটির শ্রমিক কর্মচারীরা। আগের এমডি যদি তৎপরতা নিল হনে তাহলে তো এতখানি সাঁওতালের রাজ্যে বাড়িঘর করতে পারতো না। তাই দায়ী ছিল বলে এই দশা হয়েছে। ওসি, ডিসি, এসপি মহোদয় সবার কাছেই আমরা ধর্ণা দিছি, কিন্তু কেউই আমাদের গ্রহণযোগ্য দেয়নি। আজকে এই উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য আমি অবশ্যই আমি এই
প্রশাসনকেই দায়ী করব। মিলটির ব্যবস্থাপনা পরিচালক ও জেলা প্রশাসকের দাবি, প্রথম থেকেই তারা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছেন। পূর্ববর্তী যারা মানে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তারা মানে গাফিলতি আমি বলবো না, তারা তাদের মতোই কাজ করছেন। সুগার মিলে যে অস্থায়ী পুলিশ ক্যাম্প হয় সেখানে একাধিকবার হামলা হয়েছে, অস্ত্র লুণ্ঠনের মতো ঘটনা ঘটেছে। এই কারণে অবৈধ অনুপ্রবেশকারী অথবা সন্দেহভাজন অনেকের বিরুদ্ধে মামলা পর্যন্ত রয়েছে। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে সুগার মিলের লোকজন আখ কাটতে গেলে সাঁওতালদের সাথে পুলিশ ও মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর বিকেলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই সাহেবগঞ্জ ইক্ষু খামারে গড়ে তোলা বসতি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ওই ঘটনায় 2 জন সাঁওতাল মারা যায় আর 8 পুলিশ সদস্য তীরবিদ্ধ হওয়ার পাশাপাশি আহত হয় 30 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি হলেও সরকারের নীতি নির্ধারকদের আরও আন্তরিক হবার আহ্বান জানালেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমি কমিশন আইনের সংশোধনকে ইতিবাচক উল্লেখ করার পাশাপাশি চুক্তি বাস্তবায়ন কমিটিকে সহায়তা দেবার পরামর্শ দেন বক্তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 19 বছর স্থানীয় জনগণের ভূমি অধিকার ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে ভূমি কমিশন আইন সংশোধনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। তবে সমস্যা সমাধানে শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটিকে সহায়তার জন্য একটি টেকনিক্যাল সাপোর্ট টিম গঠনের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল। সরকারের এবং সরকারের বাইরের যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে একটা কার্যকর একটা টেকনিক্যাল টিম দরকার, যারা আসলে এই চুক্তি বাস্তবায়ন কমিটিকে সহায়তা করতে পারে। এদিকে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে বাজেট, লোকবল সহ নানা দিক থেকে শক্তিশালী করার পাশাপাশি সংশোধিত ভূমি কমিশন আইন দ্রুত বাস্তবায়নের জোর তাগিদ দেন বক্তারা। তবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি বিশেষ মহল চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয় বলে অভিযোগ করেন আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। আমি বলবো যে সরকারের মধ্যে এখানে অগণতান্ত্রিক মূল্যবোধ আছে, সাম্প্রদায়িকতা আছে, এখানে জাতীয়াভিমান আছে, এখানে আছে আরো জনবিরোধী অনেক কিছু দৃষ্টিভঙ্গি, যেগুলো কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হতে পারছে না। স্থানীয় অধিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সেটেলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন করার আহ্বান জানানো হয় গোলটেবিল বৈঠক থেকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার বন্ধ না করে আইন মেনে কার্যক্রম চালু রাখার নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। বিকেলে 2 দিনের সফরে ঢাকায় আসা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর গোপাল কৃষ্ণ প্রভু পারিকরের সঙ্গে বৈঠকে এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সৌজন্য সাক্ষাতের সময় মনোহর পারিকরের নেতৃত্বে ভারতের 11 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বৈঠকে দুদেশের নিরাপত্তা ইস্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশের কোস্টগার্ডকে সহায়তার কথা শেখ হাসিনাকে জানান মনোহর পারিকর। এছাড়া আঞ্চলিকভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও ভারতের প্রতিনিধি দলটি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। লুই আইকানের করা জাতীয় সংসদ কমপ্লেক্সের মূল নকশার অনুলিপি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া থেকে দেশে আনা হয়েছে। সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেলে এই নকশা দেশে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী গোলাম নাসের। এর আগে সংসদ ভবন কমপ্লেক্স এলাকায় স্পিকারের বাড়ি থাকা না থাকাকে কেন্দ্র করে হওয়া এক মামলার শুনানিতে জাতীয় সংসদের মূল নকশার দাখিলের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এছাড়া মূল নকশায় জিয়াউর রহমানের কবর ছিল না বলেও দাবি করে আসছে গণপূর্ত মন্ত্রণালয়। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এটি ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার বসানোর কাজের বর্তমান অবস্থানের রিপোর্ট।
নতুন একটি হ্যামার যোগ হলে আরও গতি আসবে পদ্মা সেতুর নির্মাণ কাজে, এমনই আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। মাওয়া ইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। এদিকে সামান্য কিছু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে পিলারে স্প্যান বসানো যায়নি। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মাওয়ারিয়ারে এই বিশাল কর্মযজ্ঞই বলে দিচ্ছে এখানে তৈরি হচ্ছে পদ্মা সেতুর পিলার, সুপার স্ট্রাকচার ও সাবস্ট্রাকচার, যেগুলো পরে মাঝ নদীতে নিয়ে ব্যবহার করা হবে মূল সেতুর নির্মাণ কাজে। গত আগস্ট মাসে চীন থেকে জাহাজে করে আনা ছোট ছোট 129টি টুকরো স্প্যানকে জোড়া লাগিয়ে এর মধ্যে তৈরি করে ফেলা হয়েছে পদ্মা সেতুর প্রথম স্প্যান, যা দুটি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপারস্ট্রাকচার বসে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে অন্য যানবাহন। পদ্মা সেতুর দুটি পিলারের মধ্যে সংযোগ তৈরির জন্য নিজেদের ইয়ার্ডে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে এই স্প্যানটি। পরবর্তীতে শক্তিশালী ক্রেনের মাধ্যমে এটিকে নিয়ে যাওয়া হবে মাঝ নদীতে আর বসিয়ে দেওয়া হবে এই মাওয়া প্রান্তের 6 ও 7 নম্বর পিলারের মধ্যে। আর এরপর জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলারের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান। এর ফলে আগামী 2-1 মাসের মধ্যেই পদ্মা নদীর দুই প্রান্তে দৃশ্যমান হয়ে উঠবে দুটি স্প্যান। স্প্যান বসানোর জন্য তাই দিনরাত কাজ চলছে নদীর জাজিরা প্রান্তে। এর মধ্যেই 37 ও 38 নম্বর পিলার দুটির পুরো নির্মাণ কাজ শেষের দিকে। ক্রমান্বয়ে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে মাওয়া প্রান্তে বাড়ানো হবে কাজের গতি। আমাদের যে 1,29,000 টন স্টিল লাগবে পাইল প্রোডাকশনে, তার 1,26,000 টন অলরেডি সাইটে চলে আসছে। তার মানে এই প্লেট থেকে 30,000 মিটার পাইল তৈরি হবে, তার 18,000 মিটার পাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আগে জার্মানি থেকে 2,400 কিলোজুল ক্ষমতা সম্পন্ন দুটি হাইড্রোলিক হ্যামার আনা হলেও এর মধ্যে একটি হ্যামারে ত্রুটি দেখা দেওয়ায় পিলার নির্মাণের কাজে দেরি হচ্ছে। তাই ডেনমার্ক থেকে এবার 2,000 কিলোজুলের আরও একটি নতুন হ্যামার আনার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের যে সবচেয়ে হেভি হ্যামার নিয়ে আসছিল সেটা ট্রাবল দেখা দেয়, পরে আরেকটা হ্যামার নিয়ে আসছে, ওরা আরেকটা হ্যামার নিয়ে আসার চেষ্টা করতেছে, পিছায় যেটুকু পড়ছে এটুকুন কাভার করা আর কি। স্প্যানগুলো ইয়ার্ড থেকে নদীতে নিয়ে যেতে গত সপ্তাহে মাওয়া এসে পৌঁছেছে 3,600 মেট্রিক টন ক্ষমতার নতুন একটি ক্রেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ 38 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 35 ভাগ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কক্সবাজারের উখিয়া সীমান্তে 19 জন ও টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবাহী 11টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত নাফ নদীর 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নৌকাগুলোকে ফেরত পাঠানো হয়। বিজিবি জানায় 11টি নৌকার প্রতিটিতে 12 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। পাশাপাশি অনুপ্রবেশের সময় উখিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে ফেরত পাঠানো হয় আরও 19 রোহিঙ্গাকে। এদিকে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। গত এক সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী 60টি নৌকা এবং উখিয়া সীমান্ত দিয়ে 2 শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলেই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, আমাদের বর্ডার অঞ্চলে তারা সক্রিয় আছেন। যারা ঢুকে পড়েছেন তাদের মানবিক সহযোগিতা, মানবিক সাহায্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি এবং তাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাকে একটা সুবিধাজনক সময় তাদেরকে তাদের দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা নেব। অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার বন্ধ না করে আইন মেনে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের মধ্যে যে অনিয়ম রয়েছে তাও দূর করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠনের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। উবার একটা সিস্টেম আজকে আসছে, নতুন পদ্ধতি, এদেরকে নিরুৎসাহিত করা ঠিক হবে না, তাহলে আমাদের গণ পরিবহনের সংকট হবে। আধুনিক প্রযুক্তিকে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ, আবার ডিজিটালের
নতুন প্রযুক্তি আসলে সেটাকে আমরা নিরুৎসাহিত করব, এটা তো দ্বিচারিতা। এই ব্যাপারে একটা সমাধান পাওয়া যাবে। অলরেডি বিআরটি এক দফা বৈঠক করেছে, সামনে আরো আলাপ আলোচনা করবে। এ ব্যাপারে একটা যৌক্তিক বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে পুলিশি হয়রানি বন্ধ সহ 7 দফা দাবিতে উত্তরের 16 জেলায় চলছে অনির্দিষ্টকালের ট্রাক লরি ধর্মঘট। বিরূপ প্রভাব বগুড়ার পাইকারি সবজির বাজারে। মৌসুমের শুরুতেই নাব্য সংকটে পড়েছে ভোলা ঢাকা, ভোলা বরিশাল ও ভোলা লক্ষ্মীপুর নৌপথ। এসব নৌ রুটের বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে ঝুঁকি নিয়ে চলাচলকারী লঞ্চ ও ফেরিগুলো নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। নৌযান চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের। আর এই অবস্থায় উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি কমে যাওয়ায় জেগে উঠেছে নদীর মাঝে ডুবোচর। বিশেষ করে ভোলার ভেদুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর প্রায় 3 কিলোমিটার, মেহেন্দিগঞ্জের শ্রীপুরের 1 কিলোমিটার ও লক্ষ্মীপুরের মৌজি চৌধুরী ঘাটে রহমত আলী চ্যানেলের 1 কিলোমিটার ভাটার সময় সম্পূর্ণ শুকিয়ে যায়। এছাড়া কুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চ ও ফেরিগুলো নদীর মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে। ফেরি চলাচল করছে জোয়ারের উপর নির্ভর করে, এতে সময় ও বিড়ম্বনা বেড়েছে। নদীর নৈবতা কমে যাওয়ায় আমাদের লঞ্চগুলা বেজে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা বেজে থাকে। আমরা সময় মতো যাত্রীদেরকে পৌঁছাতে পারি না। অনেক সময় লঞ্চের পাখা ভেঙে যায়। এই চরে ধাকাইতে ধাকাইতে এই ভেদুরিয়া থেকে একেবারে বরিশাল পর্যন্ত এই ধাকাইতে ধাকাইতে যেতে হয়। ডুবাচর থাকার কারণে লঞ্চে অনেক সময় লাগে, লঞ্চ বাইজা পরে পানি কম থাকে। এই ডুবাচরগুলো যদি কাজ না করা হয়, ড্রেজিং না করা হয়, তা আমাদের লঞ্চ চলাচলে অনেক কষ্ট হবে। নাব্য সংকটের কারণে ফেরি চলাচলের সমস্যার কথা জানিয়ে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা শীঘ্রই ড্রেজিং এর দাবি জানিয়েছেন। জরুরি ভিত্তিতে এই সমস্ত স্থানগুলি ড্রেজিং করা দরকার। আমরা বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এবং মোবাইল ফোনের মাধ্যমে অনুরোধ করেছি। নাব্য সংকটের সমাধান হলে ফেরিগুলি ভালোভাবে চলাচল করবে এবং ট্রিপ সংখ্যা বাড়বে। তবে সম্প্রতি ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনে এসে নৌ পরিবহন মন্ত্রী জানান, ড্রেজিং করে নৌ রুটগুলো সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছেন, কিভাবে এখানে ড্রেজিংটা হবে সেটা ওনারা ঠিক করবেন এবং তাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ভোলা থেকে প্রতিদিন ঢাকা বরিশাল রুটে অর্ধ শতাধিক ছোট বড় লঞ্চ ও 5টি ফেরি চলাচল করে। সময় সংবাদ, ভোলা। স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় রয়েছে এবং তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান 1 ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। যারা মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে পাল্টে দিতে চায় তারা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা হতে পারে না। ৭১-এর ঘাতকদের প্রেতাত্মারা যারা এখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের চেতনার বিরুদ্ধে এখনো যারা অবস্থান করছে, এই অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করতে যায়, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, আগুন সন্ত্রাস চালায়, সেই অপশক্তির বিরুদ্ধে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই মুক্তিযোদ্ধার শব্দটি যাতে হারিয়ে না যায়। এই মুক্তিযোদ্ধাদের একটি দিন ছিল, যেদিন যেই মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই ডিসেম্বর মাসের প্রথম দিনেই আমরা এই দিনটিকে স্মরণ করার জন্য মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা আশা করি তিনি করবেন। জঙ্গি সংগঠন আইএস এর অনুমোদন নিয়েই গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আর আইএস এর সঙ্গে যোগাযোগের মূল কাজটি করেছিল পুলিশের অভিযানে নিহত 90 জেএমবি প্রধান তামিম চৌধুরী। বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রতিবেদনে সেই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
চলতি বছরের 1 জুলাই গুলশান হোলি আর্টিজানে ঘটে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা। হামলার পর থেকেই এর সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশের কথা অস্বীকার করে জঙ্গি সংগঠন 90 জিএমবিকে দায়ী করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু ঘটনার প্রায় 6 মাস পর নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, হামলার আগে আইএসের অনুমোদন নিয়েছিল 90 জিএমবির প্রধান তামিম চৌধুরী। আর আইএসের সঙ্গে তামিম যোগাযোগ রক্ষা করত আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাউসার নামে একজনের মাধ্যমে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, গুলশান হামলার পরিকল্পনা শেষে তামিম আইএসের বিশেষজ্ঞদের হোলি আর্টিজানে পাঠাতে বলে। এমনকি হামলার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জঙ্গিদের ওই রেস্তোরাঁয় পাঠানোর প্রস্তাব করেন তামিম। রয়টার্সের দাবি, তথ্যগুলো স্পর্শকাতর হওয়ায় পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করতে রাজি হননি। তবে রয়টার্স স্বীকার করেছে, পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো স্বাধীনভাবে পর্যালোচনা করে দেখা হয়নি। পুলিশ কর্মকর্তার বরাতে আরও বলা হয়, গেল বছরের ডিসেম্বরে তামিমের ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে প্রায় 40 লাখ টাকা জব্দ করেন তারা। যুক্তরাজ্যের একটি কোম্পানি থেকে হুন্ডির মাধ্যমে এই টাকা দেশে এসেছিল। আর টাকা পাঠিয়েছিল সাইফুল সুজন নামে এক প্রবাসী বাংলাদেশি। পরে সুজন আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে সিরিয়াতে মারা যায়। 1 জুলাই গুলশান হোলি আর্টিজান হামলার ঘটনায় 22 জন মারা যান, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। পুলিশের তথ্য মতে কানাডা প্রবাসী তামিম 2013 সালের 5 অক্টোবর দুবাই হয়ে দেশে আসে। গত 27 আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশি অভিযানে 3 সহযোগী সহ মারা যায় সে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে 1 ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষা চিরন্তনে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির আয়োজিত এক কর্মসূচিতে তিনি একথা বলেন। কর্মসূচির শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, মুক্তিযোদ্ধা দিবসের ঘোষণা পাঠ ও শপথে গ্রহণের পাশাপাশি শিক্ষা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি এই দিনটিকে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি মর্যাদা প্রদর্শন করতে সরকারের স্বীকৃতির দাবি জানান। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। সেই মহান মুক্তিযুদ্ধের যারা মূল যোদ্ধা, সেই মুক্তিযোদ্ধারা এবং বীর শহীদানরা, তাদেরকে সম্মানিত করার জন্য এবং ইতিহাসকে স্মরণ করার জন্য 1 ডিসেম্বরকে আমরা মুক্তিযোদ্ধা দিবস হিসাবে পালন করার দাবি করছি। মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা। বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকাট। সকালে 7 গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘর পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় জাদুঘরে থাকা খান জাহান আলীর ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন পুরাকীর্তির স্মারক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় তার সাথে ইউএসএআইডির বাংলাদেশ মিশনের পরিচালক জেনেনা মেরুজালস্কি, সহকারী পরিচালক থমাস লাভ, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস সহ স্থানীয় প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। To the world that the mosque has been restored. ঐতিহাসিক এই 7 গম্বুজ মসজিদটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জন্য আশীর্বাদ স্বরূপ। শুধু ধর্মীয় নয়, মসজিদের পুরাকৃতিগুলো সংস্কৃতির বৈচিত্র্যের নিদর্শন। ঐতিহাসিক স্থাপনা দেখতে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। And those who cherish this site. উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে ট্রাক, ট্যাঙ্ক, লরি ও পিকআপ ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সকাল 6টা থেকে চলা এ ধর্মঘটে বিরূপ প্রভাব পড়েছে বগুড়া জেলার পাইকারি সবজির হাট বাজারে। ক্রেতার অভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এ অবস্থায় বড় ধরনের লোকসান ঠেকাতে দ্রুত ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বুধবারও যে সবজি বিক্রি করে কৃষক লাভের মুখ দেখেছে, আর সে সবজি কেনার কেউ নেই। ঘন্টার পর ঘন্টা বসে থেকে কেউ ফেরত নিয়ে যাচ্ছে, আবার কেউ বা পানির দরে সবজি বিক্রি করছেন। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। নুন করে সার কিনে এই যে মূল্যটা আবাদ করছে, এখন মন করেন এই মূল্যের দাম নাই। এ কবি বেচছি 22 টাকা পিস, আর সে কবি আজ বেচলাম মাত্র 6 টাকা পিস। অবরোধের কারণে কেউ কি নিচ্ছে না, কোনো মহাজনে একটা মালও কিনেনি। মালটা যখন আমরা বেচতে না পারি তাহলে আমরা কি করে খাবো?
কৃষক আর ব্যবসায়ীরাই শুধু ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, খেটে খাওয়া দিনমজুররাও অলস বসে আছেন। প্রত্যেক দিনে কাজ ঠিকই করি, 150 করে টাকা পাই। এই আজকে মনে করেন তো কোনো কাজ নেই, কাম নেই। তারা আমাকে সংসার চলে কি করে? এইভাবে বসে থাকে দিন যাবি আমাকে। পাইকারি ব্যবসায়ীরা জানালেন, ধর্মঘটের কারণে ট্রাক ভ্যান না চলায় তারা সবজি কিনছেন না। ধর্মঘট প্রত্যাহারের দাবি তাদের। অবরোধ ধর্মঘট হওয়ার জন্য আমরা এখানে মাল বেচতে পারতেছি না, পুরো সমস্যা পড়ে গেছে মাল কিনে। গাড়ির ড্রাইভাররা যেহেতু ধর্মঘট ডাকছে, তারা নিজেরাই সাহস পাচ্ছে না গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এই ধর্মঘট অবসান হওয়া খুব দরকার। এই পর্যায়ে এই প্রতি সিজনে এই ধর্মঘট হয়, আমার মনে হয় এই দেশে আর ধর্মঘট আমরা চাই না। মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি, ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রানি সহ 7 দফা দাবিতে ট্রাক, ট্যাঙ্ক লরি ও পিকআপ ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার সকাল 6টা থেকে বগুড়া সহ 16 জেলায় ধর্মঘট চলছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমানের কলকাতায় অবতরণে বিলম্ব হওয়ার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিমান থেকে অবতরণের কোনো অনুরোধ পাওয়া যায়নি। একই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে এ বিষয়ে বিজেপি ও তৃণমূল সংসদ সদস্যদের মধ্যে তুমুল বিতর্ক হয়। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন হুমকির মধ্যে রয়েছে। তার বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তবে তার এই অভিযোগকে উড়িয়ে দিয়ে বেসামরিক বিমানমন্ত্রী অশোক গজাপতি বলেন, বিমানটি নিরাপদেই অবতরণ করে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার পাটনা থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় মমতাকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি 8 নম্বর লাইনে পড়ে। এতে করে প্রায় 30 মিনিট চক্কর কাটতে থাকে বিমানটি। এ সময় বিমানের জ্বালানি ফুরিয়ে আসে বলে দাবি তৃণমূলের। মিথ্যা ফিক্সিংয়ের অভিযোগ তোলায় জুপিটার ঘোষের বিরুদ্ধে বিপিএল এর চতুর্থ আসরের পর মানহানির মামলা করবে রংপুর রাইডার্স। এমনটা জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান ডক্টর এতেজা হাসান। তিনি আরও জানিয়েছেন, জুপিটার অভিযোগ তোলার আগেই তাকে দল থেকে বরখাস্তের কথা বিসিবিকে অবহিত করেছিল রংপুর রাইডার্স। আমাদের 2 তারিখে একটা পার্টি ছিল, পার্টি থেকে শাহরুখ ভাই ম্যানেজার বলে দিয়েছিলেন যে আপনার পার্টির পরে সবাই 12টার মধ্যে রুমে ব্যাক করবেন। ও 2 তারিখে রুমে ব্যাক করেছে হচ্ছে আপনার 3:30টার সময়। 12:56 সে একটা তার একজন নারী অতিথি নিয়ে সে রুমে ঢুকেছে এবং 40 মিনিট পরে সে সেখান থেকে বের হয়েছে। আমরা বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বিপিএল ফাইনাল খেলার পরে আমরা 10 থেকে 11 তারিখে আমরা আইনানুগ ব্যবস্থা নিব জুপিটারের বিরুদ্ধে। বিপিএল এ আজকের একমাত্র ম্যাচে বরিশালের দেয়া 162 রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে 27 রান। বাঁচা মরার এই লড়াইয়ে ব্যাট করতে শুরুতেই চাপে পড়ে বরিশাল। দলীয় 7 রানে মেন্ডিসের উইকেট হারায় মুশফিকের দল। তবে এরপর বিপর্যয় সামাল দেন মালান ও ফজলে মাহমুদ। 71 বলে 100 রানের জুটি গড়েন দুজন। 33 বলে 56 রানের ইনিংস খেলে রান আউট হন মালান। কিছুক্ষণ পরেই ফরহাদ রেজার বলে ক্যাচ তুলে ফিরে যান ফজলে মাহমুদ। 4টি 4 ও 2টি 6 হাঁকিয়ে 43 রান করেন ফজলে। মিডল অর্ডারে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক ও থিসারা পেরেরা। 36 রানের জুটিতে মুশফিক ফিরে যান 8 রান করে। তবে চলতি আসরে থিসারা পেরেরার ব্যক্তিগত সর্বোচ্চ 29 ও শাহরিয়ার নাফিসের ঝড়ো 16 রানের ইনিংসে 161 রানের পুঁজি পায় বরিশাল। জবাব দিতে নেমে আগ্রাসী ব্যাটিং করছেন রাজশাহী 2 ওপেনার মমিনুল। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করলেন বেগম জিয়া। 10 নাশকতার মামলায় 9 জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ। স্বাধীনতার 45 বছরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি বিশ্বাসের সম্পর্ক। গৌরবময় ইতিহাস সত্ত্বেও তরুণরা রাজনীতি বিমুখ, অনুসরণীয় নেতৃত্বের তাগিদ বিশ্লেষকদের। প্রশাসন ও সুগার মিল কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে গাইবান্ধায় সাঁওতালদের অধিগ্রহণ করা জমি নিয়ে বিপাকে সরকার। মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি। শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি হলেও সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আরও আন্তরিক হবার আহ্বান আদিবাসী ফোরামের। কমিটিকে সহায়তা দেবার পরামর্শ বিশিষ্টজনদের। এবং
নতুন একটি হ্যামার যোগ হলে আরও গতি আসবে পদ্মা সেতু নির্মাণ কাজে, আশা সংশ্লিষ্টদের। মাওয়া ইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।